সাথী ওদের একটা সুন্দর দেখে শাড়ি পছন্দ করে দিয়ে সেখান থেকে চলে এলো। সবার থেকে আড়ালে গিয়ে দাঁড়ালো। ঈশা, সিফাত আর রিমা আসে ওর পাশে দাঁড়ালো। ওরা এতক্ষণ উদয় আর অদ্রিজার দিকেই তাকিয়েছিল। ঈশা বলল, উদয় ভাইয়ার সাথীকে বলা কথাগুলো মনে মনে হয়েছিল সেও হয়তো সাথীকে পছন্দ করে, কিন্তু এখানে দেখছি অন্য ঘটনা। রিমাও তাল মিলিয়ে বলল, আমারও তাই মনে হয়েছিল। সিফাত কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, দোস্ত, আমার কাছে একটা বুদ্ধি আছে। সাথী আর আমি হাত ধরে হাঁটবো, দেখি উদয় সাহেব জেলাস হয় কিনা, তাহলে তো সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সাথী নিশ্চল কণ্ঠে বলল, যার মনে আমার জন্য সামান্যতম অনুভূতি নেই সে যে জেলাস হবে এটা ভাবা সম্পূর্ণ বোকামি ছাড়া তো আর কিছুই না। সবাই একসাথে বলে উঠল, কিন্তু চেষ্টা করতে সমস্যা কি? সিফাত সাথীর হাত ধরে টেনে নিয়ে গেল। ওকে একটা টুলে বসিয়ে দোকানদারকে বলল সুন্দর সুন্দর শাড়ি দেখাতে। সিফাত শাড়িগুলো সাথীর গায়ে রেখে রেখে দেখছিল। একটা নেভি ব্লু রঙের কাতান শাড়ির দিকে ওর চোখ আটকে গেল। সাথীর মাথায় সেটা ঘোমটার মতো করে দিয়ে বলল, মাশাআল্লাহ, তোর গায়ে তো শাড়িটা অনেক সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে শাড়িটা যেন তোর জন্যই বানানো হয়েছে। সাথী বিপরীতে কিছুই বলল না। ও তো জানে নিষ্ঠুর মানুষটার মনে ওর জন্য কোনো অনুভূতি নেই, তাকে নিশ্চয়ই ওকে এতটা অবহেলা করতো না। কিন্তু ও তো অপর পাশের ব্যক্তির মনের খবর জানে না। অপর পাশের মানুষটা জ্বলে পুড়ে খাড় হয়ে যাচ্ছে ওর পাশে সিফাতকে দেখে। এই যে সিফাত ওর হাত ধরেছে, ওর জন্য শাড়ি দেখছে, সেটা আবার ওর মাথায় দিয়ে ওর প্রশংসা করছে। মানুষটার মন চাচ্ছে সিফাতকে মেরে ভর্তা বানিয়ে ফেলতে। শত চেষ্টা করে নিজেকে দমিয়ে রেখেছে, কিন্তু কতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবে সে নিজেও জানে না। আজকে অদ্রিজার গায়ে হলুদ, সবাই ব্যস্ত নিজেকে সাজাতে। সাথে এক কোণে বসে বসে সবার কাজ দেখছে। সব মেয়েরা হলুদ রঙের শাড়ি পরলেও ওর পরনে হলুদ রঙের 3 পিস। ঈশা, রিমা আর ইকরা মিলে আয়নার সামনে ধাক্কাধাক্কি করছে। এক আয়নায় 3 জন সাজলে যা হয় আর কি। বাড়িতে সবগুলো ঘরই মেহমান দিয়ে ভরপুর। অদ্রিজা পাশের রুমে সাজছে। সাজা শেষে সাথীদের রুমে এসে সাথীকে এমন দেবদাস রূপে দেখে রেগে গেল। রাগী কণ্ঠে বলল, সাথী, তুই এখনো রেডি হোসনি কেন? এভাবে দেবদাস রূপে বসে আছিস যে? সাথী কিছু বলবে তার আগে রিমা বলতে শুরু করলো, আপু আর বলো না, মহারানীকে বলে বলে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে, সে নাকি এতেই ঠিক আছে। সাথী, তাড়াতাড়ি উঠে তৈরি হ, নাহলে আমার চেয়ে খারাপ আর। সাথীর কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, তাই অদ্রিজা নিজেই সাথীর কাপড় বের করে ওকে ফ্রেশ হয়ে আসতে বলল। সাথী আর কোনো উপায় না পেয়ে ফ্রেশ হয়ে এলো। অদ্রিজা নিজের হাতে সাথীকে সাজিয়ে দিল, ঠিক ওর মতো করে শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে কিছু ফুলের গয়না। ইকরা দুজনকে লক্ষ্য করে বলল, তোমাদের দুজনকে তো একই রকম লাগছে, বোঝাই যাচ্ছে না কে কোণে। আমাদের হবু দুলাভাই আবার গুলিয়ে না ফেললেই হয়। বলে ফিক করে হেসে দিল। সাথী রাগে চোখে ইকরার দিকে তাকাতেই ইকরা চুপ হয়ে গেল। সাথী অদ্রিজাকে অনেকবার বাধা দিয়েছে ওর মতো করে সাজাতে, কিন্তু মেয়েটা শুনলো না। নিচে থেকে ডাকা পড়তে সবাই মিলে নিচে চলে গেল। ওদের বাড়ির বাগানে হলুদের আয়োজন করা হয়েছে। অদ্রিজাকে নিয়ে ওর জন্য বরাদ্দ করা জায়গায় বসানো হলো। সাথী ওরা অদ্রিজাকে বসিয়ে চলে যেতে নিলে অদ্রিজা ওর হাত ধরে পাশে বসিয়ে দিল। অদ্রিজার গায়ে হলুদ লাগানো হলেও ওর গাল থেকে কিছুটা হলুদ নিয়ে সাথীর গালে লাগিয়ে দেয়। সাথী কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পরে উদয়ের বাড়ি থেকে উষান সহ উদয়ের কিছু কাজিন এসেছে। আচমকে একটা মেয়ে সাথীর কাছে এসে বলল, মাশাআল্লাহ ভাবি, আপনাকে তো অনেক সুন্দর লাগছে। আমাদের ভাইয়ার চয়েস আছে বলতে হবে। সাথী মেয়েটার কথা শুনে ভড়কে গেল, নিজেকে সামনে নিয়ে বলল, আপনার ভাবি আমি না, আমার বোন। মেয়েটা জিভে কামড় দিয়ে বলল, দুঃখিত। সাথী সেখান থেকে উঠে গেল। উষান এসে মেয়েটাকে চোখ রাঙিয়ে দিয়ে বলল, তোকে এত বেশি বকতে কে বলেছে? আর একটু হলেই তো সব বানচাল করে দিচ্ছিলি। কিছু হয়নি তো। ইকরা হাতে হলুদ নিয়ে আশেপাশে সিফাতকে খুঁজছে। এই কয়েকদিনের মধ্যে ওদের দুজনের মধ্যে খুব ভাব জমে গেছে। দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। সিফাত একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ইকরা চুপি চুপি যেয়ে সিফাতের গালে হলুদ লাগিয়ে দিল। আচমকে এমনটা হওয়ায় সিফাত চমকে গেল। ঘটনা বুঝতে পেরে ফোন কেটে ইকরার পিছু ছুটল। ইকরা তো সেই কখনই পালিয়েছে। ইকরার সামনে আর সিফাত ওর পিছনে ছুটছে। ইকরা মাঝে মাঝে পিছু ফিরে তাকাচ্ছে, সাথে মুখে লেগে আছে হাসি।
সেই হাসিতেই যেন সিফাত ঘায়েল হয়ে যাচ্ছে। অপরদিকে রিমা আর পিয়াস দুজনে ঝগড়া করছে, কে কাকে আগে হলুদ লাগাবে। পিয়াস বলছে সে লাগাবে, রিম বলছে ও আগে লাগাবে। কথা কাটাকাটির এক পর্যায়ে রিমা পিয়াসকে চোখ টিপ দিল। পিয়াস কিছুটা ভরকে গেল। রিমা সেই সুযোগে পিয়াসের দুই গালে হাত ভর্তি করে আনা হলুদ লাগিয়ে খিলখিল করে হেসে দিল। পিয়াস মুগ্ধ নয়নে চেয়ে আছে সেই দিকে। উষান ঈশার পিছু পিছু ঘুরছে। ঈশা খুব একটা পাত্তা দিচ্ছে না। উষানও এত সহজে হেরে যাওয়ার পাত্র নয়। ও কোনো না কোনোভাবে ঈশাকে জ্বালাচ্ছে। সাথে এক কোণে বসে নিশ্চল চোখে দেখছে সবকিছু। সবাই ভালো আছে তাদের ভালোবাসা নিয়ে। একমাত্র অভাগী সেই। মন খারাপেরা যেন চারিদিক থেকে ঘিরে ধরেছে। যতইটা যাচ্ছে নিজেকে স্বাভাবিক রাখতে ততই অস্বাভাবিক হয়ে যাচ্ছে। কোথাকে উষান একটা ক্যামেরা নিয়ে এলো, সাথীর পাশে বসে বলল। সাথী মুখে হাসি ফুটিয়ে বলল, সমস্যা নেই ভাইয়া, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। এত ভিড়ে ভালো লাগছিল না, তাই এইখানে এসে বসে আছি। চলো তোমাকে কিছু ছবি তুলে দেই। এত কষ্ট করে সাজলে ছবি না তুললে তো সবটাই বেকার যাবে। সাথী না করলো, কিন্তু উষান শুনলো তো। ওকে বিভিন্ন পোজ শিখিয়ে দিল। সাথী পোজ দিচ্ছে আর উষান সেটা ক্যাপচার করছে। কিছু ক্যান্ডিড ছবিও তুলেছে। ছবিগুলো দেখে মনে হবে সাথীর আজ হলুদ। সাথী উষানের কাছ থেকে ছবিগুলো নিজের ফোনে নিয়ে নিল। সত্যি ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। সাথী ছবিগুলো দেখছে। আচমকাই ঈশা, রিমা, ইকরা, সিফাত সবাই ওর ওপরে হামলা করলো। রিমা গালে, ঈশা হাতে, সিফাত কপালে আর ইকরা ওর পায়ে হলুদ লাগিয়ে দিল। হলুদের পুরো মাখামাখি অবস্থা। সাথী ওদের কিছু বলবে তার আগে ওরা চারজন হেসে দিয়ে বলল, মিশন কমপ্লিট। কিসের মিশন? রিমা আমতা আমতা করে বলল, তোকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দেওয়া মিশন। তোকে দেখতে পুরো ভূতনি ভূতনি লাগছে। সাথী ওদের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে এলো। ওর এখন কিছু বলতে ইচ্ছে করছে না। ঘরে এসে কাপড় নিয়ে সোজা শাওয়ার নিয়ে নিতে চলে গেল। সাথী চলে যেতেই ওরা সবাই একসাথে হেসে দিল। সাথী শাওয়ার নিয়ে ঘুমিয়ে গেল, কিন্তু ওর ক্লান্তির ঘুম যেন রিমা আর ঈশা সহ্য হলো না। ডাকাডাকি করে ওর ঘুম ভাঙিয়ে দিল। সাথী চোখ কচলে বলল, আমার ঘুম কি তোদের সহ্য হয় না? এত স্বাদের ঘুমটা আমার ভাঙিয়ে দিলি কেন? রিমা বলল, সবাই হাতে মেহেন্দি লাগাচ্ছে আর তুই পরে পরে ঘুমাচ্ছিস। উঠে ফ্রেশ হয়ে একেবারে রুমে মেহেন্দি পরতে আয়। সাথে ফ্রেশ হয়ে ইকরা রুমে গেল। খাটে অদ্রিজা দুইজন মেহেদি আর্টিস্ট মেহেদি পরিয়ে দিচ্ছে। ইকরাকে ওর কাজিন ঐশী মেহেদি পরিয়ে দিচ্ছে। রিমা আর ঈশান মেহেদি পড়া শেষ, বাকি আছে শুধুমাত্র সাথী। অদ্রিজার মেহেদি পড়া শেষ হতেই সাথীকে বসিয়ে দিল। সাথী বলল হালকা ডিজাইন দিতে, কিন্তু অদ্রিজার এক কথা, সাথীকেও ওর মতো ব্রাইডাল মেহেদি পড়াতে হবে। সাথী এবার বলেই উঠল, আমি কি ব্রাইড যে আমার ব্রাইডাল মেহেদি পরবো আমি? অদ্রিজা বলল, ব্রাইড না হলেও ব্রাইডের বোন তো। তাহলে ইকরা, ঐশী, বাকিরা কেন ব্রাইডাল মেহেদি পরেনি? ওরা আর তুই এক হলি নাকি? অবশ্যই এক। আলাদা কোন দিক দিয়ে? ওরাও কনের বোন, আমিও কনের বোন, সবাই তো সমান। অদ্রিজা কপট রাগ দেখিয়ে বলল, আমি এত কিছু জানি না, তোকে ব্রাইডাল মেহেদি পরতে হবে ব্যাস। সাথীও আর কথা বাড়ালো না। মুখে একরাশ বিরক্তি নিয়ে সাথী বসে আছে। প্রায় 1.5 ঘন্টা হতে চলল। এদের মেহেদি দেওয়া এখনো শেষই হয়নি। বসে থাকতে থাকতে ওর কোমর ধরে গিয়েছে। হলো তোদের? আমার কোমর শেষ হয়ে গেল, তাড়াতাড়ি শেষ করো। অদ্রিজা ধমক দিয়ে বলল, এত কথা কিসের? চুপচাপ বসে থাক, দেয়া শেষ হলে কেউ তোকে ধরে রাখবে না। সাথী চুপ মেরে গেল। অবশেষে দীর্ঘ 2 ঘন্টা পরে সাথীর হাতে মেহেদি দেওয়া শেষ হলো। ও যেন হাফ ছেড়ে বাঁচল। সেখান থেকে উঠে নিজের ঘরে চলে এলো। হাত দুটো সাবধানে রেখে বিছানায় শুয়ে পড়ল। ও এখনো খেয়াল করেনি ওর হাতের মেহেদিটির ডিজাইনের ভাঁজে উকি মারছে ইংরেজি বর্ণমালার 4 অক্ষরের একটি নাম। কোলাহলে মুখরিত পরিবেশ। বাড়িতে মানুষের গিজগিজ করছে, বাচ্চারা চিল্লাচিল্লি করছে। সাথে শান্তির ঘুমটা মুহূর্তেই ভেঙে গেল। কাল ঘরে এসে শোয়ার পরে সবাই এসে ওর ঘরে রাত 3টা পর্যন্ত আড্ডা দিয়েছে। আড্ডা শেষ হওয়ার নামই নিচ্ছিল না। রাত 3টার দিকে সাথী সবাইকে ঠেলে রুম থেকে বের করে দিয়েছিল। সাথী ঘুম থেকে উঠে পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখলো সবই সকাল 6টা বাজে। রিমা ঈশা দুজনেই ঘুমিয়ে আছে। ও ফ্রেশ হয়ে গায়ে ওড়না জড়িয়ে মাকে বলে বাড়ি থেকে বেরোলো। বাড়ির কাছে একটা নিরিবিলি জায়গায় বসে সামনের বহমান নদীর দিকে তাকিয়ে আছে। আর কয়েক ঘন্টার ব্যবধানে ওর শখের পুরুষ অন্য কারোর হয়ে যাবে।
সাথীর ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু ও নিরুপায়। চাইলেও ওর কিছু করার নেই। সাথী বাড়িতে দম বন্ধ হয়ে আসছিল, তাই তো এখানে আসা। সাথী প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে নিজেকে স্বাভাবিক রাখার। আদৌ কি পারছে? হয়তো। সাথী প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে বাড়িতে ফিরল। ততক্ষণে সবাই উঠে গেছে, বিয়ে বাড়ি বলে কথা। সাথী আসলেই সবাই ব্রেকফাস্ট করতে বসে গেল। খাওয়া শেষে সবাই যার যার কাজে চলে গেল। সাথীদের বাগানের বিয়ের আয়োজন করা হচ্ছে। বাড়ির পুরুষেরা রান্নাবান্নার আয়োজনে তদারকি করছে, মহিলারা প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিচ্ছে, বাচ্চারা হই হুল্লোড় করছে। সবার মাঝেই খুশির ছোঁয়া। খুশি নেই শুধু একজনের মনে, মিথ্যে হাসি ঝুলিয়ে রেখেছে মুখে। অদ্রিজাকে সাজাতে বসিয়েছে। সাথে দূর থেকে দাঁড়িয়ে দেখে চলে এলো। সাথে সিফাতের দেওয়া শাড়িটা পরল, ম্যাচিং চুড়ি, সাথে মুখে হালকা সাজ। ওকে দেখতে সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগছে। শাড়িটাতে ওকে অনেক সুন্দর মানিয়েছে। সাথে নিজেকে আয়নায় দেখছে এমন সময় রিমা এসে কিছুটা কাজল দিয়ে ওর কানের পিছনে লাগিয়ে দিতে দিতে বলল, মাশাআল্লাহ, কারোর নজর না লাগুক। সাথে বিপরীতে কিছু বলল না, ওর কথা বলতে ইচ্ছে করছে না। কিছুক্ষণের মাঝেই নিচ থেকে কোলাহল শোনা গেল, বর এসেছে, বর এসেছে। সব মেয়েরা গেট ধরতে ছুটে গেল। রিমা সাথীকে গেট ধরার জন্য আসতে বলেছে, কিন্তু সাথী আসবে না। সাথীর সব কাজিনেরা মিলে গেটে ঝগড়া করছে। ওদের ডিমান্ড 50,000। ওপর থেকে উষান 2,000-এর বেশি দিবে না। এই নিয়ে কথা কাটাকাটি চলছে। এরপরে গেটে একতরফা কথা কাটাকাটির পর বরযাত্রী ভিতরে ঢুকলো। উদয়কে ওর জন্য বরাদ্দ করা জায়গায় বসানো হলো। সাথী উদয়কে বর রূপে দেখার লোভ সামলাতে পারল না। না হোক সে আমার, তাকে বর বেশি দেখতে তো কোনো ক্ষতি নেই। সাথী দূর থেকে দেখার সিদ্ধান্ত নিল। কাছ থেকে দেখার সাহসও নেই, হয়তোবা কাছে গেলে নিজেকে সামলাতে পারবে না। সাথী মুগ্ধ নয়নে তাকিয়ে আছে শখের পুরুষের দিকে। বিড়বিড় করে বলে উঠল, না পাওয়া জিনিসগুলো সুন্দর, ভয়ঙ্কর রকম সুন্দর। সাথী সোজা নিজের ঘরে চলে গেল। এখানে দাঁড়িয়ে চোখের সামনে নিজের শখের পুরুষকে অন্য কারোর হতে দেখার সাহস বা শক্তি কোনোটাই ওর নেই। রুমের বেলকনি থেকে তাকিয়ে রইল নিচের দিকে। কাজী লেখালেখি শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর কনেকে নিয়ে আসতে বলা হলো। সাথী আর সহ্য করতে পারল না, বেলকনির দরজা লাগিয়ে দিয়ে ঘরে চলে এলো। এতক্ষণ এত চেষ্টায় আটকে রাখা কান্না মুহূর্তে বেরিয়ে এলো। চোখের পানিও আজ সাথীর সাথে বেইমানি করছে। সাথী যখন কান্নায় ব্যস্ত, তখন মুহূর্তের মধ্যেই কোলাহলপূর্ণ স্থান নীরব হয়ে গেল। সাথীর দরজায় ঠকঠক আওয়াজ হলো। সাথী দরজা খুলতেই রিমা, ঈশা, ইকরা, সিফাত হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। নিজেদের সামনে ইকরা বলে উঠল, আপু, অদ্রিজা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাথী এক প্রকার চিল্লিয়ে বলল, কি বলছিস সেগুলো? আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? রিমা এবার মুখ খুলল। হ্যাঁ রে দোস্ত, আমরা পুরো বাড়ি তন্ন তন্ন খুঁজে ফেলেছি, আপুকে কোথাও পাওয়া যাচ্ছে না। সাথীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। হঠাৎ করে একটা জলজ্যান্ত মেয়ে খুঁজে পাচ্ছে না, এটা কি স্বাভাবিক? ওর মাথার প্রশ্নটা ভিড় জমল। মেয়েটা কোথায় গেল? অদ্রিজা কি কারোর সাথে পালিয়ে গেল? কিন্তু সাথীর জানার মধ্যে অদ্রিজার তো কোনো বয়ফ্রেন্ড নেই। আর যদি কেউ থেকেই থাকে, তাহলে উদয়ের সাথে বিয়েতে কেন রাজি হলো? অদ্রিজাকে না পাওয়া গেলে তো ওদের বাড়ির মান সম্মান যাবে, সাথে উদয়েরও। সাথীর মাথা কাজ করছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি হলো অদ্রিজাকে, কিন্তু ফলাফল শূন্য। অতঃপর অদ্রিজার বাবা আর সাথীর বাবা বসে একটা সিদ্ধান্ত নিল। দুজন মিলে সাথীর ঘরে এলো। সাথী চিন্তায় পায়চারি করছে। হঠাৎ দুজনকে একসাথে দেখে কিছুটা অবাক হলো। ভাবলো হয়তো অদ্রিজাকে পাওয়া গেছে। ও কিছু বলবে তার আগে অদ্রিজার বাবা হাসিপুর সাহেব বলে উঠল, সাথী মা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বড় আব্বু, বলো কি বলবে? আমি তোর বাবা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আসলে বড় আব্বু, আমি তো তোমারও মেয়ে, তাই এত ভাবনা চিন্তা না করে বলে ফেলো না, কি বলতে চাও? তুমি তো শুনলে অদ্রিজাকে পাওয়া যাচ্ছে না, তাই আমরা ভাবছিলাম ওদের সাথে তোমার বিয়ে দেওয়ার কথা। যদি তোমার মতামত থাকে তাহলে বোধহয় তো। এখন বরযাত্রী যদি ফিরে যায়, আমাদের বাড়ির মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই বলছিলাম কি মা, তুমি যদি উদয়কে বিয়ে করতে রাজি হতে, তাহলে আমাদের বাড়ির সম্মান বেঁচে যেত। আর উদয় ছেলেটাও তো ভালো,
তোমাকে কয়েক বছর পড়িয়েছে। শিখিস্টি তোমার সাথে তার পরিচয়ও আছে। তুমি তাকে অনেকটা চেনো, তাই আমরা চাচ্ছিলাম। সাথী হাসিপুর সাহেবকে থামিয়ে দিয়ে বলল, তোমরা চাচ্ছিলে আমি স্যারকে বিয়ে করি, তাই তো? কিন্তু তোমরা কি স্যারের মতামত নিয়েছো? আদৌ সে আমার বিয়ে করতে চায় কিনা, তার অন্য কাউকে পছন্দ করে কিনা, এটাও তো জানতে হবে। হ্যাঁ, আমরা উদয়কে জিজ্ঞেস করেই তোমার কাছে এসেছি। উদয় তোমাকে বিয়ে করতে রাজি আছে। এখন তুমি রাজি হলেই বিয়েটা হবে। তা মা, তুমি কি রাজি? অন্তত আমাদের বাড়ির সম্মান বাঁচাতে হলেও বিয়েতে রাজি হয়ে যাও মা। কিছুক্ষণ চুপ থাকলো, মনে মনে ভাবলো অনেক কিছু। অতঃপর বলল, আমি স্যারের সাথে কথা বলতে চাই, এরপর আমি সিদ্ধান্ত নিব বিয়েটা আমি করব কি করব না। হাসিবুর রহমানের মুখে হাসি ফুটে উঠল। ঠিক আছে, তুমি এখন এখানে থাকো, আমি কাউকে দিয়ে উদয়কে পাঠিয়ে দিচ্ছি। সাথে নিশ্চুপে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। প্রিয় মানুষটাকে নিজের করে পেতে কে না চায়। সাথীও অনেক করে চেয়েছে তাকে, কিন্তু বিপরীতে পেয়েছিল অবহেলা, হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার মতো অবহেলা। তাই হঠাৎই সেই প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার আনন্দ উপলব্ধি করতে পারছে না। মনে হচ্ছে ও একটা ঘোরের মধ্যে আছে, এই বুঝি ঘোর ভেঙে যাবে আর ও আবারও প্রিয় মানুষকে হারিয়ে ফেলবে। ওদের সাথে দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতরে ঢোকার আগেই রিমা ফিসফিস করে বলল, সাবধানে যান স্যার, ভেতরে আপনার জন্য অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে। ভয় দেখাচ্ছ? সাবধান করেছি, সামলে যাবেন। উদয় কথার বিপরীতে উত্তর না দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। চোখ বোলালো সারা ঘরে, কিন্তু কোথাও সাথীর দেখা মিলল না। বেলকনির দিকে খেয়াল করতেই নজরে এলো নেভি ব্লু শাড়ির আঁচল হাওয়ায় ধুয়ে যাচ্ছে। উদয় নিঃশব্দে এগিয়ে গেল সেই দিকে, কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো সাথীর পাশে। নিস্তব্ধতায় কেটে গেল কিছু প্রহর। আমাকে বিয়ে করতে রাজি হওয়ার কারণ কি ডিয়ার স্যার? শুধুই কি মান সম্মান রক্ষা? ধরে নাও তাই। তাহলে আপনি আসতে পারেন, আমি এই বিয়েতে রাজি নই। আর যদি বলি ভালোবাসি? সাথী উচ্চস্বরে হেসে উঠল। ভালোবাসা শব্দটা ঠিক আপনার মুখে মানায় না। ভালোবাসলে তাকে অবহেলা করা যায় না, আগলে রাখতে হয় তাকে। তা হঠাৎ অবহেলা করা ছাত্রীকে পাত্রী বানাতে ইচ্ছে হলো যে? বুঝে বললাম ভালোবাসি, তাই। আমি চোখের সামনে আপনাকে অন্য নারীর হাত ধরতে দেখেছি, তার সাথে হেসে হেসে বিয়ের পরিকল্পনা করছিলেন আপনি। হঠাৎ আমার প্রতি ভালোবাসা উতলে উঠলো, ব্যাপারটা সন্দেহজনক নয় কি? সবসময় আমরা চোখের সামনে যেটা দেখি সেটা সত্য নাও হতে পারে, এর পেছনে লুকিয়ে থাকে হাজার কারণ, হাজার বারণ। তা শুনি সেই কারণ। এখন বলা যাবে না, সঠিক সময় এলে সব জানতে পারবে। দীর্ঘ 4-5 বছর পরেও বলবেন সঠিক সময় হয়নি? হয়তো। কিছুক্ষণ নীরবতা। উদয় হঠাৎ প্রশ্ন করলো, পূর্বের মানুষটাকে কি এখনো ভালোবাসো? না। উদয় চট করে বলল, তোমার হাতের মেহেদি সাক্ষী, তুমি তাকে ভালোবাসো কিনা? সাথে নিজের হাতের মেহেদির দিকে নজর দিল। মেহেদির ডিজাইনের মাঝে ভেসে আছে ইংরেজি 4 অক্ষরের লেখা একটি নাম, উদয়। সাথে চমকালো, ওর হাতে উদয়ের নাম কখন লেখা হলো আর কেই বা লিখলো? ভেবেও কোনো উত্তর পেল না। সাথে বিছানায় যেয়ে বসলো। উদয় ওর পায়ের কাছটায় বসে ওর হাত দুটো নিজের হাতের মুঠো নিল। সাথে অন্যদিকে ফিরে বলল, উঠুন। আমি উঠবো না। যতক্ষণ তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ ততক্ষণ আমি এখানে বসে থাকবো। সাথে কিছুক্ষণ ভাব ধরল। শখের পুরুষকে নিজের করে পাওয়ার সুযোগ কয়জনই বা পায়। সাথে যেহেতু ভাগ্যের জোরে হারাতেই পেয়েছে, সেই সুযোগটা হাতছাড়া করবে না। আগে মানুষটাকে নিজের নামই লিখে নেবে, তারপরে কড়াই গন্ডায় উসুল করবে তাকে দেওয়া অবহেলাগুলো। শুধু আসলে সব কিছু ফিরিয়ে দেবে। ভালোবাসে বলে এক চুল পরিমাণও ছাড় সে দেবে না। এভাবেই কেটে গেল কিছু মুহূর্ত। উদয় এখনো সাথীর হাত ধরেই বসে আছে। নাছর বান্দা সে। আমি রাজি। উদয় মুহূর্ত ব্যয় না করে উঠে সাথীকে জড়িয়ে ধরল। এক মুহূর্তের ব্যবধানেই ছেড়ে দিয়ে বলল, তুমি থাকো, আমি সবাইকে আমাদের বিয়ের আয়োজন করতে বলে আসি। সাথী যেন হতভম্ব হয়ে গেল। মুহূর্তের ভিতরেই কি থেকে কি হয়ে গেল সবকিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে।
মুহূর্তের ব্যবধানে নিজেকে সামলে ঘটনা বুঝতেই লজ্জায় রাঙা হয়ে গেল। হুড়মুড়িয়ে ঘরের ভেতরে ঢুকলো ঈশা, রিমা, ইকরা। ওদের হাতে অদ্রিজার জন্য নানা বিয়ের শাড়ি, গয়না, কসমেটিক্স। ঘণ্টাখানেকের মধ্যেই তিনজন মিলে সাথীকে বহুরূপে সাজিয়ে ফেলল। সাথী আয়নায় নিজেকে দেখছে, লাল টুকটুকে বেনারসি, দু হাতে মুঠো ভর্তি চুড়ি, গলা জুড়ে সোনার হার, মুখে অল্প বিস্তৃত প্রসাধনীর ছোঁয়া। এতেই যেন সাথীকে পরিপূর্ণ লাগছে। ঈশা, রিমা, ইকরা মুগ্ধ নয়নে চেয়ে আছে সাথীর দিকে। মেয়েটাকে বিয়ের সাথে এতটা সুন্দর না লাগলে ওরা হয়তো ভাবতেই পারেনি যে এতটা সুন্দর লাগবে। রিমা কাজল দিয়ে সাথীর কানের পিছনে লাগিয়ে দিল। মাশাআল্লাহ দোস্ত, তোকে বিয়ের সাজে অনেক সুন্দর লাগছে। ঈশা পাশ থেকে বলল, আপু তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে বউ লাগছে। সাথে ওদের কথায় লজ্জায় চাদরে মরে যাচ্ছে। হঠাৎ সব লজ্জারা যেন ওকে ঘিরে ধরল। সেই মুহূর্তে উদয় হলো সিফাত। ও কিছুক্ষণ সাথীর দিকে চেয়ে সাথীর হাত ধরে বলল, আমার এত সুন্দর একটা বান্ধবীকে অন্য কেউ বিয়ে করে নিয়ে যাবে, আমি সেটা মানতে পারছি না। দোস্ত চল, তুই আর আমি পালিয়ে যাই। সাথী সিফাতের পিঠে ধাম করে কিল বসালো। শয়তান ছেলে। সিফাত পিঠে হাত দিয়ে চেহারার ব্যথাতুর ভাব এনে বলল, এই জন্যই কারো ভালো করতে নেই। সাথী রাগে ফুঁসে উঠে বলল, তোকে কেউ বলেছে ভালো করতে? সিফাত কিছু বলবে তার পূর্বেই নিচ থেকে সাথীকে নিয়ে যাওয়ার জন্য ডাক পড়ল। রিমা সাথীর মাথায় সুন্দর করে ওড়না পরিয়ে দিল। সাথীকে এক পাশ থেকে ইশারা আর অন্য পাশ থেকে রিমা ধরে নিচে নামালো। ঈশার সিফাত ওদের পেছনে পেছনেই আসছে। সাথী নামতেই ওর আম্মুর সামনে পড়ল। শায়লা বেগম মেয়েকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন। সাথীর মুখের উপর থেকে ওড়না সরিয়ে কপালে চুমু খেলেন। সুখী হও মা। সাথীকে নিয়ে উদয়ের সামনে ঠিক বরাবর বসানো হলো। সাথী মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আছে। কাজে পুনরায় বিয়ে পড়ানো শুরু করলো। হাফিজুর সাহেব, শায়লা বেগম দুজনেই মেয়ের পাশে বসে দাঁড়ালেন। এরকম একটা সময়ে প্রতিটা মেয়ে তার বাবা মাকে পাশে যায়। কাজী সাহেব বলে উঠলেন, বলো মা কবুল। সাথীর কলিজা কেঁপে উঠল। স্মৃতিতে ভেসে উঠল স্বপ্নের সেই ভয়াবহ দৃশ্য, কিন্তু বাস্তব ঘটনা অন্য। সাথী নিজেকে সামলে নিল, বাবা মায়ের দিকে তাকালো, দুজনের দিকে সম্মতি পেয়ে বলে দিল, কবুল কবুল কবুল। উদয়কে কবুল বলতে বলা হলেও ও বুক ভরে শ্বাস নিল। অতঃপর বলে উঠল, চারপাশে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। সবাই নবদম্পতির জন্য দোয়া চেয়ে মোনাজাতে ধরল। মোনাজাত শেষে সাথীকে উদয়ের পাশে বসানো হলো। উদয় ঘুমটা উঠিয়ে তার নববিবাহিত বউকে দেখল। কিছুটা এগিয়ে অধর জোড়া ছুঁয়ে দিল সাথীর কপালে। সাথী চোখ বুঝে আবেশে অনুভব করলো শখের পুরুষের থেকে পাওয়া প্রথম হালাল স্পর্শ। শিহরণ বয়ে গেল ও শরীর জুড়ে। উদয় সরে গিয়ে পুনরায় দৃষ্টিপাত করলো সাথীর মুখশ্রীতে। সাথী তির্যক চোখে চেয়ে আছে উদয়ের পানে। এই চাহনি উদয়ের হৃদয় এফোর ওফোর করে দিচ্ছে। ওরা দুজন যখন নিজেদের নিয়ে ব্যস্ত, তখন সামনে থেকে কেউ একজন বলে উঠল, অভিনন্দন নবদম্পতি। তুমি? আকস্মাৎ অদ্রিজাকে দেখে সাথী অবাক হয়ে যায়। ফ্যালফ্যাল করে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে অদ্রিজার দিকে। সাথী অদ্রিজাকে দেখে অবাক হলেও বাকি সবাই তখন খিলখিল করে হেসে দেয়। সাথী এতে ভ্যাবাচিকা খেয়ে যায়। ও কি এমন বললো যে সবাই হেসে দিল? আর অদ্রিজা যদি পালিয়ে গিয়েই থাকে তাহলে সেইখানে কি করছে? ওর মাথা ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্নে। তখন উদয় মুচকি হেসে বলল, ধন্যবাদ আদ্রিজা। অদ্রিজা হেসে বলল, ধন্যবাদ দেয়া লাগবে না ভাইয়া, আপনারা দুজন এত কিছুর পর এক হয়েছেন, এতেই আমি খুশি। পাশ থেকে রিমা, ঈশা, সিফাত, ঐশী, আশিক একসাথে বলে উঠল, আমরা যে এত কিছুই করলাম। উদয় বলল, তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই পুনরায় বলে উঠল, আমরা ধন্যবাদ চাই না। তাহলে কে চাও তোমরা? আমরা টুইট চাই। ওকে, ডান। সবাই একসাথে চিৎকার করে বলে উঠল, আমাদের বেস্ট দুলাভাই। সাথী চুপচাপ বসে আছে। ও ওদের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। বসে বসে ওদের কথা শুনে যাচ্ছে। অদ্রিজার সাথীর দিকে তাকিয়ে বলল, কিছুই বুঝতে পারছিস না?
সাথী মাথা নেড়ে না বোঝালো। আবার সবাই একসাথে হেসে ফেললো। সাথী এবার রেগে গেল, রাগী কণ্ঠে বলল, আজব সমস্যা কি তোমাদের? এভাবে হাসছো কেন? কিছু না বুঝলে বলবো না? অদ্রিজার দিকে তাকিয়ে বলল, তুমি না পালিয়ে গিয়েছিলে, তাহলে তুমি এখানে কিভাবে? আর তোমরা কি নিয়ে কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি না, আমায় একটু বলবে কি হয়েছে? অদ্রিজা সাথীর পাশে বসলো, সাথীকে থামিয়ে দিয়ে বলল, তুই একটু শান্ত হ, একটু ওয়েট কর, সব জানতে পারবি। ঠিক আছে। বাড়ির ভিতরে বড়রা মিটিং করছে সাথী আর উদয়কে নিয়ে। সব আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হলো, সাথী অনার্স শেষ করে দেশে ফিরলে তখন একেবারে বড় করে অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। আজকে বিয়েতে সাথী আর উদয়ের কাছে সব আত্মীয়রা ছিল। উদয় আজকে এখানেই থাকবে। সাথী যেহেতু ইউনিভার্সিটি থেকে বেশি দিনের ছুটি নিয়ে আসতে পারেনি, তাই এবার আর কোনো অনুষ্ঠান তারা করবে না। সাথীরা সব কাজিনেরা মিলে ছাদে যেয়ে বসলো। আগে থেকেই সেখানে সব ব্যবস্থা করে রাখা হয়েছিল। সবাই বসতেই সাথী বলে উঠল, এবার বলো। অদ্রিজা উদয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি বলবেন নাকি আমি বলবো? তুমি বলো। অদ্রিজা বলা শুরু করলো, উদয় ভাইয়ার সাথে আমার না, তোর বিয়ে ঠিক হয়েছিল। তোকে মিথ্যে কথা বলে দেশে আনা হয়েছে, কারণ তোর ভাইয়ার প্রতি অনেক রাগ অভিমান ছিল। তখন তোকে যদি আমরা তোর সাথে ভাইয়ার বিয়ের কথা বলতাম, তুই রেগে যেতি, হয়তো দেশেও আসতি না। দেশে আসার পর আমরা তোর সামনে সবাই অভিনয় করেছি যে আমার সাথে উদয় ভাইয়ার বিয়ে, আর আজকে আমার পালিয়ে যাওয়াটাও আমাদের প্ল্যানের মধ্যে ছিল। আমি কোথাও যাইনি, আমি ছাদে ছিলাম। আমরা প্ল্যান করেছিলাম আমি বিয়ের দিন পালিয়ে যাওয়ার অভিনয় করব। তখন বাবা আর ছোট বাবা মিলে তোকে বাড়ির সম্মান রাখতে বিয়ে করতে বলবে। তখন তুই বাড়ির সম্মানের কথা ভেবে হলেও বিয়েতে রাজি হবি, এবং সেটাই হয়েছে। সাথী যেন বাকরুদ্ধ হয়ে গেল। ওর পরিবারের সবাই ওর সাথে এমন করতে পারলো? ও কতটা কষ্ট ছিল সেটা কেউ বুঝলোই না। সাথীর মনে এখনো কিছু প্রশ্ন আছে। তাই অদ্রিজাকে জিজ্ঞেস করলো, আমার সাথে যদি স্যারের বিয়ে ঠিক ছিল, তাহলে সেদিন শপিং এর সময় যে তোমরা দুজন হাত ধরে হাঁটছিলে? উদয় আর অদ্রিজা একসাথে হেসে দিল। অদ্রিজা সাথীর মাথায় গাঁটটা মেরে বলল, বোকা মেয়ে, সেটা আমার অভিনয় করেছি। ভাইয়া তোর রিয়াকশন দেখতে চাচ্ছিল, তুই আমাদের দুজনকে একসাথে দেখে জেলাস হোস কিনা তাই। সাথী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তার পিছনে সবাই এত কিছু করে ফেললো যে সে কিছুই বুঝতে পারল না। সাথী রিমা, ঈশা আর সিফাতের দিকে তাকালো। তোরাও জানতি সবটা? রিমা আমতা আমতা করে বলল, আসলে দোস্ত, আমরা প্রথম থেকে কিছু জানতাম না। সেদিন শপিং থেকে আসার পর অদ্রিজা আপু আমাদের ডেকে নিয়ে সব বলেছিল, তাই আমরাও তোর সাথে অভিনয় করেছি দোস্ত। সরি দোস্ত, মাফ করে দিস। সাথীর চোখ থেকে আপনা আপনি পানি পড়ল। সবাই ওকে এভাবে ধোঁকা দিল। ও বিষয়টা মানতেই পারছে না। ও নিজের চোখের পানি আটকাতে পারছে না। কাঁদতে কাঁদতে বলল, তোর সবাই খারাপ, সবাই। এই নিষ্ঠুর মানুষটা আমায় যেমন কষ্ট দিয়েছে, তোমরা সবাই মিলেও কষ্ট দিয়েছো আমায়। অতঃপর রিমা, ঈশা আর সিফাতের দিকে তাকিয়ে বলল, তোরাও আমার সাথে এমনটা করতে পারলি? তোরা তো জানতিস সবটা। আমি এই মানুষটাকে কতটা ভালোবাসি। নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটা অন্য কারো হতে দেখার কষ্ট বুঝবি কি তোরা? এটা তোরা সব কটা বেমান, সবাই। সাথী কাঁদতে কাঁদতেই চলে গেল। ওর পিছু পিছু সবাই গেল। সাথী নিজের রুমে যেয়ে দরজা আটকে দিল। সবাই দরজার বাইরে এসে দাঁড়ালো। রিমা, ঈশা আর সিফাত সাথীর কাছে অনেকক্ষণ ক্ষমা চাইল, কিন্তু সাথী নিরুত্তর। ভেতর থেকে ওর কোনো সারা শব্দ পাওয়া গেল না। সবাই কিছুক্ষণ ওর দরজা ধাক্কায় সাথী দরজাও খুলল না। মুহূর্তেই সবার মন খারাপ হয়ে গেল। সত্যিই তো, ওদের জন্য মেয়েটা কতটা কষ্ট পেল। এছাড়া ওদের কাছে কোনো উপায়ও তো ছিল না। সাথী যে পরিমাণ একরোখা মেয়ে, ও উদয়ের সাথে ওর বিয়ের কথা শুনলে রেগে ফোয়ারা হয়ে যেত। সবাই অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে চলে গেল। সাথী অঝরেই কাঁদছে। সবাই মিলে ওর সাথে এমনটা না করলেও তো পারত। ও কতটা কষ্ট পাবে বা পেয়েছে সেটা কেউ ভাবেনি। প্রিয় মানুষটাকে অন্য কারোর হতে দেখা মৃত্যুর সমতুল্য। না যায় কিছু করা আর না যায় সহ্য করা। ও তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। আর সবাই কিনা ওর সাথে অভিনয় করলো। সাথী কাউকে মাফ করবে না, কাউকে না। সাথী কিছুক্ষণ কেঁদে নিজেকে হালকা করলো, চোখে মুখে পানি দিল। এখন ওর কিছুটা হলেও ভালো লাগছে।
অবশেষে ও নিজের ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। ওর সকল কষ্ট সার্থক হয়েছে। ওর মুখে সফলতার হাসি ফুটে উঠল। দরজা খুলে বেরিয়ে পেল। এখন ওর কফি খাওয়ার দরকার, মাথাটা ব্যথা করছে। সাথীকে বের হতে দেখে সবাই ওর সাথে কথা বলতে এলো, কিন্তু ও কাউকে পাত্তা দিল না। রান্নাঘরে যেয়ে কফি বানিয়ে আবার ঘরে চলে এলো। রাতে খাবার খেতে ডাকা হলেও ও চুপচাপ উদয়ের পাশে ফাঁকা চেয়ারে বসে পড়ল। খাবার সময় হাসিপুর সাহেব বলল, সাথী মুখে হাসি ফুটিয়ে বলল, না বড় বাবা, আমি তোমাদের উপর রেগে নেই। তোমরা আমার অভিভাবক, তোমরা আমার জন্য যেটা ভালো ভেবেছো সেটাই করেছো, তাই আমি রেগে নেই তোমাদের উপর। হাসিবুর সাহেব আর হাফিজুর সাহেবের মন যেন পাথর হয়ে সরে গেল, মন থেকে যেন পাথর সরে গেল। তারা ভেবেছিল সাথী হয়তো তাদের সাথে রাগ করবে, কিন্তু সাথীর কথায় দুজনই খুশি হলো। খাবার সময় আর কোনো কথা হলো না। সাথী খেয়ে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রিমা, ঈশা আর অদ্রিজা মিলে উদয়কে সাথীর রুমের সামনে নিয়ে এলো। উদয় বাইরে দাঁড়িয়ে আছে, তা দেখে ঈশা টিটকারি মেরে বলল, কি দুলা ভাই, ভিতরে যাচ্ছেন না যে? উদয় বিড়বিড় করে বলল, ভেতরে যাওয়ার জন্য জম অপেক্ষা করছে, কাছে গেলে আমি শেষ। কিছু বললেন দুলা ভাই? না না, কিছু না, যাচ্ছি তো। উদয় ভিতরে ঢুকে দরজা আটকে দিল। সাথীকে রুমে না দেখে বেলকনিতে গেল। সাথী আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। উদয় যেয়ে ওর পাশে দাঁড়ালো। নিঃশব্দে কেটে গেল কিছু প্রহর। কারোর মুখে কোনো কথা নেই। উদয় প্রথম মুখ খুলল। তুমি কি আমার উপর রেগে আছো? কথাটা যেন আগুনে ঘি ফেলার কাজ করলো। সাথী উদয়ের দিকে ফিরেই চোখে চোখ রেখে বলল, সেটা কি স্বাভাবিক নয়? তোমার রাগ করে থাকা স্বাভাবিক। তখন আমি তোমার সাথে যেটা করেছিলাম আমার কাছে সেটা সঠিক মনে হয়েছিল। আপনার এমনটা মনে হওয়ার কারণ? সেই সময়টাতে তুমি আমার উপর বেশি আসক্ত হয়ে যাচ্ছিলে। পড়াশোনায় অবনতি হচ্ছিল তোমার। আমি কখনো চাইনি আমার জন্য তোমার পড়াশোনার কোনো ক্ষতি হোক, তাই তো তোমার থেকে দূরে যাওয়া। ডিয়ার স্যার, আমি তখন এতটাও ছোট ছিলাম না। কলেজ পড়ুয়া মেয়ে ছিলাম আমি। আমাকে বুঝিয়ে বলে অবশ্যই বুঝতাম। আমি হয়তো বুঝতে। সাথী উদয়ের চোখে চোখ রেখে বলল, আপনি আমাকে প্রতিনিয়ত জ্বালিয়ে পুড়িয়ে কি মজা পান? আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাটিয়ে সোনা বানাতে চাই, যাতে থাকবে না কোনো খাদ যে চকচক করবে আমার ভালোবাসায়। নিকুশ কালো আধারে ঢাকা পৃথিবী। পরিবেশে নেই কোনো কোলাহল। নিস্তব্ধ পরিবেশে নিঃশব্দে বেলকনিতে দাঁড়িয়ে আছে উদয় আর সাথী। দুজনের মাঝে হচ্ছে না কোনো বাক্য বিনিময়। সাথী মুগ্ধ চোখে চেয়ে আছে চাঁদের পানে, আর উদয় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার সদ্য বিবাহ করা বধূর পানে। মেয়েটার মুখটা যেন মায়ার আদলের সৃষ্টি। উদয় সেটা হতে চোখ ফেরাতেই পারছে না। নিজেকে হারিয়ে ফেলেছে প্রেয়সীর মায়াবী চোখে। সে বারে বারে নিজেকে হারাতে চায় প্রেয়সীর মাঝে, কিন্তু প্রেয়সী চেয়ে তার সাথে নারাজ। সে কিভাবে ভাঙাবে প্রেয়সীর মন? ইচ্ছায় বা অনিচ্ছায় হলেও সে মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। যেভাবেই হোক তাকে প্রেয়সীর মন ভাঙাতেই হবে। উদয় হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বেজে গিয়েছে। উদয় সাথীর দিকে কিছুটা এগিয়ে গেল। সাথী পিছিয়ে গিয়ে চিল্লিয়ে বলল, দূরে যান, আপনি আমার কাছে আসবেন না, অসভ্য লোক। আপনি এখানে এতদিন আমায় কষ্ট দিয়েছেন এইভাবে, এখন আপনার পালা। উদয় করুণ চোখে চেয়ে বলল, এরকম কথা বলে না বউ, আল্লাহ পাপ দেবে। অনেক রাত হয়েছে, ঘুমোতে চলো। আপনার ঘুম পেলে আপনি গিয়ে ঘুমান, তা আমার চোখের সামনে থেকে যান। আপনাকে আমার সহ্য হচ্ছে না। এতটাও নিষ্ঠুর হয় না। আপনার যে কিছুটা হলেও কম আছি। উদয় কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। মেয়েটাকে সে সত্যি অনেক কষ্ট দিয়ে ফেলেছে। নিশ্চুপে চলে এলো বেলকনি থেকে। বিছানায় বসে ভাবছে কিভাবে প্রেয়সীর মন ভাঙাবে। ভালো তো সেও বাসত, শুধু প্রকাশ করেনি, রেখেছে নিজের মনের মাঝে। ভাবনায় কেটে গেল অনেকটা সময়। উঠে বেলকনিতে গেল। সাথী দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। সারাদিনের ক্লান্তিতে নেতিয়ে পড়েছে মেয়েটা। উদয় সাথীকে সাবধানে কোলে তুলে নিল, ঘরে এনে বিছানায় শুইয়ে দিল। খুব সাবধানে সাথীর গায়ে গয়নাগুলো খুলে ফেলল। ঘরের বাতি নিভিয়ে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। চেয়ার টেনে বসলো সাথীর পাশে। নিষ্পলক তাকিয়ে রইল প্রেয়সীর পানে। ডিম লাইটের আলোয় প্রেয়সীর সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। দীর্ঘ 3টা বছর প্রেয়সীকে না দেখে কাটিয়েছে। আজ সারা রাত ভরে প্রেয়সীর মায়াবী মুখখানা দেখলেও যে 3 বছরের তৃষ্ণা মিটবে না। শেষবার যখন মেয়েটাকে দেখেছিল তখন সাথে ছিল কিশোরী, আর এখন প্রাপ্তবয়স্ক তরুণী। আগের চেয়ে মেয়েটা আরো সুন্দর হয়ে গিয়েছে।
উদয় সাথীর দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সারাদিনে তার উপর দিয়েও তো অনেক ধকল গেছে। সকলের স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে পরিবেশে। সাথীর ঘুম ভেঙে গেল, চোখ কচলে উঠে বসলো। নিজেকে বিছানায় দেখে অনেকটা অবাকই হলো। পাশ ফিরতেই চোখ পড়ল উদয়ের দিকে। বুঝে গেল তার বিছানায় আসার রহস্য। উদয় বেঘরে ঘুমাচ্ছে। সাথী ভেবে পায় না এভাবে কেউ ঘুমাতে পারে। মানুষটার ঘাড় ব্যথা করবে তো। উদয় সিল্কি চুলগুলো হাওয়ায় তালে তালে তুলছে। সাথীর ইচ্ছে হলো চুলগুলো ছুঁয়ে দিতে, কিন্তু মানুষটা যদি উঠে যায় তখন লজ্জায় পড়তে হবে। পরক্ষণেই ভাবলো উঠলে উঠবে, পরপুরুষ তো আর নয়। তার 3 কবুল পড়ে বিয়ে করা তার নিজের স্বামী। সাথী হাত বাড়িয়ে ছুঁয়ে দিল হৃদয়ের সিল্কি চুলগুলো। কিছুক্ষণ চুলের মাঝে হাত বুলিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে উঠে পড়ল। গায়ে এখনো বিয়ের শাড়ি। দ্রুত শাড়ি পরিবর্তন করা প্রয়োজন। 1 সেট 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। সাথী ওয়াশরুমের দরজা লাগাতেই উদয় সোজা হয়ে উঠে বসল। এতক্ষণ সে জেগেই ছিল। ওর ঘুমই খুবই হালকা, তাই সাথী যখন ওর চুলে হাত দিয়েছে তখনই ওর ঘুম ভেঙে গিয়েছে। কিন্তু প্রেয়সীর ছোঁয়া অনুভব করার জন্য এতক্ষণ ঘুমের ভান ধরেছিল। ঘাড় নাড়াতেই ঘাড়ে ব্যথা অনুভব করলো। হাত দিয়ে মাসাজ করা শুরু করলো। খট করেই খুলে গেল ওয়াশরুমের দরজা। উদয় সেদিকে তাকালো। সাথী বেরিয়ে এলো। ওকে দেখে মনে হচ্ছে সদ্য গোসল করে বেরিয়েছে। মুখে লেগে আছে পানির ফোঁটা। মেয়েটাকে অনেক স্নিগ্ধ লাগছে উদয়ের কাছে। গলদেশেও কিছুটা পানির অস্তিত্ব দেখা যাচ্ছে। উদয় নিজেকে কেমন বেসামাল অনুভব করলো। নজর ফিরিয়ে নিল। সাথে নিজেতেই মগ্ন ছিল। উদয়ের ধ্যান তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সামনের দিকে দৃষ্টি ফেলতেই লক্ষ্য করলো উদয়কে হাত দিয়ে ঘাড় মাসাজ করছে। সাথে হাতের টাওয়াল বেলকুনিতে শুকাতে দিয়ে এসে মেডিসিনের বক্স থেকে মুভ বের করে উদয়ের সামনে ধরল। উদয় দেখেও না দেখার ভান করে অন্যদিকে ফিরে গেল। সাথে রাগ হচ্ছে। মুভ লাগিয়ে নিন, ব্যথা কমে যাবে। উদয় ওর দিকে ফিরল। পারলে লাগিয়ে দাও, না হলে থাক। সাথে ইচ্ছে করছে লোকটাকে ইচ্ছে মতো কথা শোনাতে। নিজের কারণেই ঘাড় ব্যথা হয়েছে, এখন আবার সাথীর কথায় ভাব দেখাচ্ছে। বিছানায় বসুন, নইলে যেই তাল গাছ আপনি, আমি তো আপনার ঘাড় নাগাল পাবো না। উদয় ভদ্র ছেলের মতো বসে পড়ল। সাথী সুন্দর মতো উদয়ের ঘাড়ি মুভ লাগিয়ে দিল। অতঃপর কোনো কথা না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। উদয়ও ফ্রেশ হতে গেল। কিছুক্ষণের মাঝে সাথী হাতে চায়ের কাপ নিয়ে ফিরে এলো। উদয় বিছানায় বসা। চুপচাপ চায়ের কাপ বিছানার পাশে রাখা টেবিলে রেখে চলে এলো। উদয় বুঝলো প্রেয়সী তার অনেক অভিমান করেছে। এই অভিমান ভাঙাতে তার অনেক কাঠখড় পোড়াতে হবে। সাথী নিচে নামতে ঈশা, রিমা, সিফাত সবাই মিলে ঘিরে ধরল। অনেক করে মাফ চাইলেও তাদের কাজের জন্য। সাথী বন্ধুদের সাথে রাগ দেখালেও ভিতরে ভিতরে খুশিই ছিল। সবাই তাকে তার ভালোবাসার সাথে মিলিয়ে দেওয়ার জন্য কি না করেছে। আচ্ছা যা, তোদের মাফ করে দিলাম। সবাই একসাথে জড়িয়ে ধরলো ওকে। আরে সবাই মিলে এভাবে জড়িয়ে ধরলে আমি তো দম আটকে মরে যাব। সাথীকে ছেড়ে দিয়ে সবাই হেসে ফেলল। উপর থেকে সবটা দেখলো উদয়। সবার প্রতি দোয়া হলেও তার ক্ষেত্রে সাথী খুবই নির্দয়। দয়া এই যে সবাইকে মাফ করে দিল, আর তার সাথে রাগ দেখাচ্ছে, অভিমান করে আছে। ঠিকভাবে কথাও বলছে না, দেখলেই মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। খাবারের জন্য ডাক পড়তেই সবাই খেতে বসলো। খাওয়ার মাঝে সবাই উদয়ের কাছে আবদার করলো বিকেলে ঘুরতে নিয়ে যেতে। উদয়ও বাক্য ব্যয় না করে রাজি হয়ে গেল। খাওয়া শেষে সবাই উদয়কে নিয়ে আড্ডায় বসলো। সাথীর মা চাচিদের রান্নার সাহায্যে করতে গেল। সাথী রান্নাঘরে গেল। বিকেলে সবাই মিলে তৈরি হচ্ছে। সাথী যেতে চাইল না, কিন্তু সবাই মিলে জোর করায় রাজি হলো। সাথে লাল জামদানি শাড়ি পরে আয়নার সামনে বসে সাজুগুজু করছে। উদয় কিছু কাজে বাইরে গিয়েছিল। রুমে ঢুকতেই লাল শাড়ি পরা তার লাল টুকটুকে বইয়ের দিকে চোখ আটকে গেল। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। উদয় নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উদয় বের হতেই সাথী আর চোখে তাকালো। উদয়ের পরনে কালো শার্ট, কালো প্যান্ট। শ্যাম মানুষের সৌন্দর্যে সাথী পুনরায় বিমোহিত হলো। সাথীর সাজা শেষ, এখন শুধু কাজল পরাটা বাকি। উদয় এগিয়ে ড্রেসিং টেবিলের সামনে এলো। ঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে সাথীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। সাথীর নজর কাড়া সৌন্দর্যে সে বারে বার হারিয়ে যাচ্ছে। ওর এখন ইচ্ছে করছে বুকের মাঝে লুকিয়ে রাখতে।
ওর এত সুন্দর বউ নিয়ে বাইরে বের হলে কত কত ছেলেই না তাকাবে। তখন যে উদয়ের কলিজা পুড়বে। এখন কিছু বলল, বউ যদি রাগ করে, তাই কিছু আর বলল না। দুজনের নিচে নামতেই সবাই মুগ্ধ চোখে তাকালো দুজনার দিকে। ওদের দুজনকে পাশাপাশি অনেক সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে মেড ফর ইচ আদার। সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে গেল। সাথী উদয়কে একটুও পাত্তা দিচ্ছে না, ঈশা আর রিমার সাথে গল্প করে যাচ্ছে। এখানে যে উদয় নামের একজন ব্যক্তি আছে যেন সেটা সে ভুলেই গেছে। উদয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে অবহেলার কষ্ট। ওর খুব খারাপ লাগছে। ও তো ইচ্ছে করে সাথীকে কষ্ট দেয়নি, সাথীর ভালোর জন্যই ওকে ইগনোর করেছিল। ও খুবই অনুতপ্ত। সাথী পুরোটা সময় উদয়কে ইগনোর করেছে। ওরা অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলো। আঁধারের মাঝে এক ফালি আলো নিয়ে আকাশে জ্বলজ্বল করছে চাঁদ। সূর্য ঢলে পড়েছে বহু পূর্বে। সাথী উদাস মনে চেয়ে আছে আকাশ পানে। গত দুদিন ধরে উদয়কে ইগনোর করেছে, যাকে বলে চোখে লাগার মতো ইগনোর। সবাই সেটা দেখেছে, কিন্তু কেউ কিছুই বলছে না। ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওরা বুঝে নেবে। সাথে উপরে উপরে উদয়কে ইগনোর করলেও ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। প্রিয় মানুষটাকে কষ্ট হয়েছে, ওকেও আঘাত করছে, কিন্তু ও নিজেকে সামলে নিচ্ছে। উদয়ের বোঝা উচিত অবহেলা কতটা কষ্টকর, কতটা পোড়ায়, কতটা যন্ত্রণা দেয়। উদয় বারবার চেষ্টা করছে সাথে সাথে কথা বলার, কিন্তু সাথী উদয়কে কথা বলার সুযোগটাই দিচ্ছে না। সারাদিন সবার সাথে আড্ডা দেয়, আর রাতে যে একবারের সাথে ঘুমায়, ইকরার সাথে ঘুমায়। উদয় চাইলেও কিছু বলতে পারে না। ওরও যে কিছু ভুল ছিল। ওর ভুলের কারণে মেয়েটা 3টা বছর গুমড়ে মরেছে, কষ্ট পেয়েছে। উদয় সহ্য করতে পারছে না এই অবহেলা। ও জানে ওকে ইগনোর করে সাথীও কষ্ট পাচ্ছে। ও চাই সব কষ্টের অবসান ঘটাতে। সাথী খাবার খেয়ে উঠবে এমন সময় উদয় সাথীর হাত নিজের হাতে আবদ্ধ করে ফেলে। সাথী ছাড়াতে গেলে উদয় চোখ রাঙিয়ে তাকায়। সাথী চুপচাপ বসে পড়ে। উদয় সবার অগোচরে ফিসফিস করে বলল, চুপচাপ ঘরে যাবে, আমার জন্য খাবার খেয়ে দে, তোমাকে ঘরে পাই। উদয়ের কথায় সাথীর কোনো হেলদোল লক্ষ্য করা গেল না। উদয় এবার কঠোর স্বরে বলল, আর যদি তোমাকে ঘরে না পাই, তাহলে যেখানে থাকবে সেখান থেকে তুলে নিয়ে আসবো, প্রমিস। উদয় কঠোর স্বরে সাথী কিছুটা ভয় পেল। এই লোক যা বলে তাই করে, একে দিয়ে ভরসা নেই। না হলে দেখা যাবে ইকরার ঘর থেকে সবার সামনে তুলে নিয়ে আসবে। বিষয়টা নিঃসন্দেহেই সাথীর জন্য খুবই লজ্জাজনক হবে। তাই চুপচাপ উঠে সোজা নিজের ঘরে চলে এসেছে। কিছুক্ষণের ব্যবধানে উদয় ঘরে এলো। ও আরও আগেই চলে আসতো। খাওয়া শেষে সবাই ধরেছে গল্প করার জন্য। অল্প কিছু সময় ওদের সাথে আড্ডা দিয়ে বাহানা দিয়ে চলে এসেছে। তার বউ যা রাগী, দেখা যাবে দেরি করে আসার জন্য গাল ফুলিয়ে বসে আছে। তখন আবার আরেক ঝামেলা। সব মিটমাট করতে এসে উল্টো ঝামেলা তৈরি হয়ে যাবে। উদয় সারা ঘরে কোথাও সাথীকে না পেয়ে বুঝলো তার বউ বেলকুনিতে আছে। উদয় বেলকুনিতে এসে দেখে সাথী নিত্যদিনের মতো আকাশের দিকেই তাকিয়ে আছে। ও ভেবে পায় না আকাশে এমন কি আছে যা সাথী এত মনোযোগ দিয়ে দেখে। সাথীর পরনে কালো থ্রিপিস, খোলা চুলগুলো বাতাসে জাপটায় উড়ছে। উদয়ের নেশা লেগে যাচ্ছে বইয়ের সৌন্দর্যে। নিজেকে সামলেই সাথীর পাশে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে কি দেখো? উদয়ের কণ্ঠে সাথীর ধ্যান ভাঙল। কিছু না, বলুন কি বলবেন। উদয় কোনো কথা না বলেই কান ধরে এক হাঁটতে বসে পড়ল। আমায় ক্ষমা করে দাও সাথী, আমি সত্যি অনুতপ্ত। আমি তোমায় অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি জানি তোমাকে এতটা কষ্ট দিতে। আমি তো চেয়েছিলাম যেন তুমি আমার দিকে না ঝুঁকে পড়াশোনা মন দাও, তোমার সুন্দর একটু ভবিষ্যৎ হোক। তোমার ভালো চাইতে গিয়ে আমি তোমাকেই কষ্ট দিয়ে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, তোমাকে অবহেলা করে আমিও সুখে ছিলাম না। আমিও তোমার দহনে পড়েছি বারংবার। আমি তোমায় প্রমিস করছি, আমি আর কখনো তোমার কষ্ট দেব না। তোমার রানী বানিয়ে রাখবো আমার মনের রাজ্যে। একটা বার আমাকে সেই সুযোগটা দাও। সাথীর চোখ থেকে অশ্রু ঝরছে। দুঃখের অশ্রু নয়, এই যে সুখের অশ্রু। সাথী উদয়ের হাত কেন থেকে ছাড়িয়ে নিল, হাত উঠে নিয়ে দাঁড় করালো। ঝাঁপিয়ে পড়ল উদয়ের প্রশস্ত বুকে। উদয় হঠাৎ আক্রমণে ভড়কে গেলেও নিজেকে সামনে নিল। নিজেও দুহাতে জড়িয়ে ধরল প্রেয়সীকে। সাথে নিজের ভিতরে থাকা সমস্ত মান অভিমান উজাড় করে দিচ্ছে। উদয় নীরবে আগলে নিচ্ছে প্রেয়সীর মান অভিমান। সাথী কন্দনরত অবস্থায় বলা শুরু করলো, আপনি মানুষটা খুব খারাপ, নিষ্ঠুর, নির্দয়, পাষাণ একটা মানুষ। আপনি আমাকে অনেক কাঁদিয়েছেন, অনেক। আপনি সেদিন আমার কল কাটার পর আমার শরীর কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল।
জ্বরের ঘোরে আমি হাত বাড়িয়ে বারে বার আপনাকে খুঁজেছি, কিন্তু আপনি তো আসেননি, উল্টো আমায় ভাসিয়ে দিয়েছিলেন আপনি অবহেলার সাগরে। আপনি তখন আমার ভালো চেয়েছিলেন, কিন্তু আমাকে না। উদয়ের চোখেও পানি। ও ভাবতেই পারেনি মেয়েটা ওর জন্য এতটা কষ্ট পাবে। ও যদি কন্যাক্ষরেও যদি তখন বুঝতে পারতো তাহলে নিজেও এতটা কষ্ট পেত না, সাথে প্রেয়সীকেও কষ্ট দিত না, আগলে রাখতো ভালোবাসায়। কিন্তু ও তখন এতটাই গাদা ছিল যে ওর মাথায় তখন বিষয়গুলো আসেইনি। সাথে থেমে পুনরায় বলা শুরু করলো, কিন্তু বিশ্বাস করুন, আমি আমার সেই ভালো চাই না, যেই ভালোতে আমি আপনাকে পাশে পাবো না। কিন্তু আফসোস আপনি সেটা বুঝলেন না। উদয় বুঝলো তার প্রেয়সীর তার প্রতি ভালোবাসার প্রখর। উদয়ের নিজেকে ধন্য মনে হচ্ছে ও পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। প্রেয়সীর মাথায় অধর ছুঁয়ে দিল, সাথীকে নিজের থেকে ছাড়িয়ে ওর হাতে হাত রাখলো। এই তোমার হাতে হাত রেখে আমি তোমাকে কথা দিলাম, জীবনে কখনো কোনো কষ্ট তোমাকে ছুঁতে দিব না, আঁকলে রাখবো আমার ভালোবাসায়। ভালোবাসার চাদরে মরিয়ে নিব তোমায়। এতদিনের দেওয়া অবহেলা, কষ্ট, মান, অভিমান সমস্ত কিছু মুছে দেব আমার এক বুক ভালোবাসা দিয়ে। ওদের পুনরায় জড়িয়ে নিল। দুজনের মাঝে নিস্তব্ধতা, একে অপরকে জড়িয়ে আছে আবেশে। সাথে কোনো কথা বলল না, একই ভঙ্গিতে লিপ্টে রইল উদয়ের বুকে। উদয়ের ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল ঘড়িতে রাত 1টা বেজে গেছে। সাথীকে ছেড়ে দিয়ে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাবে, চলো। সাথী অস্বস্তিতে পড়ে গেল। উদয়ের সাথে একই বিছানায় ঘুমাবে ভাবতেও শরীরে কাটা দিল। ওর ভিতরে অন্যরকম অনুভূতি হচ্ছে। আমতা আমতা করে বলল, আপনি যান, আমি আসছি। উদয়ের সাথে সমস্ত অস্বস্তি বুঝতে পারল, তাই কথা না বাড়িয়ে চুপচাপ যেয়ে ঘরে চলে এলো। সাথে আরো 10 মিনিট পরে ঘরে এলো। ও ভেবেছে উদয় হয়তো ঘুমিয়ে গিয়েছে। ও ঘরে ঢুকে দেখলো ঘরে লাইট বন্ধ আর ডিম লাইট জ্বালানো। উদয় খাটের ডান পাশে শুয়ে আছে। সাথে নিঃশব্দে হেঁটে গিয়ে খাটের বাঁ পাশে একেবারে কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও গেল। উদয় সাথীর ভারী নিঃশ্বাসের শব্দে চোখ খুলল। ও এতক্ষণ ঘুমের ভান ধরেছিল। চোখ মেলে সাথীকে খাটের কোনায় দেখে হাত বাড়িয়ে নিজের কাছে এলো। কিছুক্ষণ চেয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে, অতপর সাথীকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। নিজেও পাড়ি জমালো ঘুমের দেশে। সকালের মিষ্টি রোদের আলো চোখে পড়তেই সাথীর ঘুম ভেঙে গেল। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো কারোর বাহুবন্ধনে আবদ্ধ অবস্থায়। ভালো করে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল উদয়ের মায়াবী মুখখানা। সাথে বারে বার নিজেকে হারিয়ে ফেলে মায়াবী মুখের মায়ের গহিনী। নিজের অবস্থা সম্পর্কে অবগত হতেই লজ্জায় মুখশ্রী লাল হয়ে গেল। দ্রুত নিজেকে ছাড়িয়ে নিতে চাইল উদয়ের বন্ধন থেকে, কিন্তু পারল না। উদয় খুবই শক্ত করে ওকে জড়িয়ে রেখেছে। দু হাতের সাহায্যে অনেকক্ষণ চেষ্টার ফলে নিজেকে ছাড়াতে সফল হলো। উদয় ঘুমে বিভোর। সাথে হাত বাড়িয়ে উদয়ের এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে দিচ্ছে। উদয়ের চুলগুলো ওর খুব পছন্দ, দেখলে ইচ্ছে হয় এলোমেলো করে দিতে। উঠে জানালার পর্দা টেনে দিল। গতকাল পর্দা দিতে ভুলে গিয়েছিল। অতঃপর উদয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে মুচকি এসে ফ্রেশ হতে চলে গেল। সাথীতে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। এই কটা দিন সাথীর কাছে স্বপ্নের মতো ছিল। উদয় তার মধ্যে সকল মান অভিমানের পালা শেষ হয়ে গেছে। দুজন মিলে খুব সুন্দর সময় কাটিয়েছে বিগত দিনগুলোতে। যাওয়ার কথা স্মরণ হতেই সাথীর মন খারাপ হয়। সুন্দর সময়গুলো এত তাড়াতাড়ি কেন চলে যায়? আগামীকাল বিকেলে সাথীদের ফ্লাইট। সকলেই ওদের ঢাকার উদ্দেশ্যে বের হতে হবে। সকালেই বিকেলের দিকেই সাথী বেলকনিতে দাঁড়িয়ে আছে। ওর খুব মন খারাপ। সবাইকে ছেড়ে যেতে একটু ইচ্ছে হচ্ছে না, কিন্তু কিছু তো করার নেই, ওকে তো যেতেই হবে। সাথীর মন খারাপের মাঝে উদয় নিঃশব্দে এসে পিছন থেকে সাথীকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে থুতনি রাখলো। মন খারাপ? সবাইকে ছেড়ে যেতে কষ্ট হবে। সবাইকে? সাথী উদয়ের বন্ধনে আবদ্ধরত অবস্থায় পেছনে ঘুরল। উদয়ের মুখোমুখি হয়ে চোখে চোখ রাখলো। হঠাৎ করে উদয়ের বুকে মাথা রেখে বলল, আপনাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে অনেক, বলে শব্দ করে কেঁদে ফেলল। উদয় কন্দনরত প্রেয়সীকে আগলে নিল নিজের বাহু ধরে। উদয়ের ঠোঁটের কোণে মুচকি হাসি। মেয়েটা তাকে এতটা ভালোবাসে ভাবতেই মন আনন্দিত হয়ে ওঠে। মনে দোলা দেয় সুখের হাওয়ায়। উদয়ের সাথীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বোকা মেয়ে, তোমার সাথে তো আমার সবসময় ফোনে কথা হবে, আর মাত্র কিছু বছরের মধ্যে তুমি আমার কাছে ফিরে আসবে। মন খারাপ করে না। সাথীর কোনো হেলদোল দেখা গেল না।
এক মনে কেঁদেই চলেছে। উদয় কিছুটা বিচলিত হলো। প্রেয়সীর কান্না বুকের রক্তক্ষরণ করাচ্ছে। সাথীর মাথাটা ওর বুকে আরেকটু শক্ত করে চেপে ধরল, মাথায় এঁকে দিল ভালোবাসার পরশ। সকালে উদয়ের ঘুমে আগেই ভেঙে গেল। চোখ মেলে দেখলো সাথী ওকে জড়িয়ে ধরে আবেশে ঘুমেচ্ছে। মেয়েটার মুখের উপরে কিছু ছোট চুল সে বিরক্ত করছে। সাথী বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। উদয় হেসে দিল সাথীর এই কাণ্ডে। হাত বাড়িয়ে অগোছালো চুলগুলো কানের পেছনে গুজে দিল। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেয়সীর মায়াভরা মুখ পানে। আর কিছু ঘন্টার ব্যবধানে মেয়েটা তার থেকে দূরে চলে যাবে। উদয়েরও মন খারাপ, কিন্তু ও সেটা প্রকাশ করছে না। সাথী বায়না করেছিল দেশের ভার্সিটিতে ট্রান্সফার হওয়ার জন্য, কিন্তু উদয় ওকে সরাসরি মানা করে দিয়েছে। ওর সাথে পড়াশোনার সাথে কোনো আপোষ করবে না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তবেই সাথী বাংলাদেশে আসবে। ও যদি সাথীকে প্রশ্রয় দেয় তাহলে মেয়েটা মাথায় চড়ে বসবে। তাই তো নিজের মধ্যে থাকা কষ্ট নিজের মধ্যেই চেপে দিয়ে রেখেছে। এই যে মেয়েটা তার প্রশস্ত বুক জুড়ে ঘুমিয়ে আছে। মেয়েটা চলে গেলে উদয়ের বুকে যে শূন্যতা নেমে আসবে, হাহাকার ভরে উঠবে এই মন। কিছুদিনের মাঝেই মেয়েটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। ওরও সাথীকে যেতে দিতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে মেয়েটাকে মনের মাঝে কুঠুরিতে বন্দি করে রাখতে। উদয় পুনরায় সাথীকে জড়িয়ে ধরে চুপ বুঝে ফেলল। সাথীতে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। সবাই লাগেজ নিয়ে ড্রয়িং রুমে এসেছে। ঈশা, সিফাত সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে চলে গেল। তাদেরও মন খারাপ। এতদিন সবার মাঝে থেকে সবাইকে অনেক আপন করে নিয়েছে। সিফাত নিজেকে সামলাতে পারলেও ঈশা কান্না করে দিচ্ছে। সাথী ওর মা আর বোনের থেকে বিদায় নেওয়ার সময় কেটে দিয়েছে। উদয় ওকে সামলে নিয়েছে। যেহেতু খুলনা থেকে ঢাকার দূরত্ব অনেকটা, তাই উদয় যাবে ওদের এয়ারপোর্টে ছেড়ে আসতে। গাড়িতে বসে সাথী আর ঈশা কাঁদছে। সিফাত ঈশাকে থামাচ্ছে। উদয় সাথীর মাথায় নিজের বুকে চেপে ধরল। এটা ওটা বলে ওর মনটা ভালো করার চেষ্টা করলো। কিছুটা সফল হলো। প্রিয় মানুষের থেকে সান্ত্বনা পেয়ে সাথীর মন খারাপ কিছুটা কমলো। সাথীরা সময়ের কিছুটা আগেই চলে এসেছে, তাই বসে বসে অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় বসে আছে। অ্যানাউন্সমেন্ট করা হলে সাথীরা নিজেদের লাগেজ হাতে উঠে দাঁড়ালো। ঈশা আর সিফাত উদয়ের কাছ থেকে বিদায় নিয়ে চেকিংয়ে দিকে আগালো। উদয় শেষবারের মতো প্রেয়সীকে আলিঙ্গন করলো। কিছুক্ষণ নীরবে জড়িয়ে রাখলো দুজন দুজনাকে। উদয় সাথীকে ছেড়ে সময় নিয়ে প্রেয়সীর ললাটে এঁকে দিল ভালোবাসার পরশ। কিছু উপদেশমূলক বাণী শোনালো। সাথী উদয়ের দিকে বিদায় নিয়ে চেকিংয়ের দিকে চলে গেল। উদয় এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেয়সীর যাওয়ার দিকে। সাথী একবার পিছন ফিরে উদয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। উদয় সেই হাসিতে নিজেকে হারিয়ে ফেলেছে। দেখতে দেখতে সাথী উদয়ের দৃষ্টির সীমানার বাহিরে চলে গেল। উদয় এক বুক হতাশা নিয়ে বাড়ি ফিরে এলো। সময়ের স্রোতে কেটে গিয়েছে কয়েকটা বছর। সাথী আর উদয়ের মধ্যে ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। দুজনের মধ্যে যোজন যোজন দূরত্ব, তবুও যেন তারা একে অপরের কত কাছে। এতটা দূরে থেকেও সাথীর মন খারাপে তার পাশেই সব সময় উদয় ছিল। পাশে না থাকলেও সবসময় চেষ্টা করেছে সাথীকে হ্যাপি রাখার। ঈশা, সিফাত আর সাথী তিনজনের বন্ধুত্ব আরো গভীর হয়েছে। আজকে সাথীদের কনভোকেশন সেরিমনি। অবশেষে সাথীর পড়াশোনার পাঠ চুকল। সাথী আজ অনেক খুশি। খুব তাড়াতাড়ি সে তার প্রিয় মাতৃভূমি এবং প্রিয় মানুষের কাছে ফিরে যেতে পারবে। সাথী, ঈশা, সিফাত মিলে সারাদিন অনেক ঘোরাঘুরি করলো। উদয় সবে ঘুম থেকে উঠেছে। নিউ ইয়র্কে যখন সকাল, বাংলাদেশে তখন রাত। উদয় উঠে ফোনে হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। চোখের সামনে ভেসে উঠল সাথীর হাস্যোজ্জ্বল মুখখানা। মুখে লেগে আছে প্রাপ্তির হাসি। উদয়ের মুখেও আপনা আপনি হাসি ফুটে উঠল। অবশেষে তার প্রেয়সীর স্বপ্ন সফল হলো। সে সেই জায়গায় যে জায়গায় সাথীকে দেখতে চেয়েছিল, সাথী সেখানেই পৌঁছাতে পেরেছে। সাথীর সফলতায় উদয়ের বুক গর্বে ভরে উঠল। আর কিছুদিনের অপেক্ষা, অতঃপর তার প্রেয়সী তার কাছে ফিরে আসবে। উদয়ের মনটা খুশিতে ভরে উঠল। সাথী বসে বসে দিন গুনছে, কবে সে বাংলাদেশে যাবে সেই আশায়। অবশেষে দিনটা চলেও এলো। সাথীর সাথে ঈশাও দেশে ফিরবে। দুজনের খুশির শেষ নেই। সিফাতের মন খারাপ, ওর দুই প্রাণের বন্ধু ওকে ছেড়ে চলে যাবে। রাতেই সাথী আর ঈশা সব কিছু গোছগাছ করে রেখেছে। বিকেলে ওদের ফ্লাইট। সারাদিন তিন বন্ধু মিলে অনেক ঘোরাঘুরি করলো। এরপর আবার কখন দেখা হয় তার তো কোনো ঠিক নেই, কিন্তু ওরা সব সময় ফোনে একে অপরের সাথে কন্ট্যাক্ট রাখবে। বিকেল হতেই সাথী আর ঈশা মিলে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে।
হাফিজুর সাহেব আর সিফাত মিলে দুজনকে বিদায় দিতে এসেছে। সাথী বাবার থেকে বিদায় নিল। ঈশা আর সাথী দুজনে মিলে সিফাতকে জড়িয়ে ধরে কেঁদে দিল। বিদেশের মাটিতে এসে তিনজন অপরিচিত মানুষ এতটা ভালো বন্ধু হয়ে যাবে কে জানতো। সিফাত আর নিজেকে ধরে রাখতে পারল না, ও নিজেও কেঁদে ফেলল। অবশেষে সাথী আর ঈশা এয়ারপোর্টের ভেতরে চলে গেল। দুপুরে তপ্ত রোদ, আকাশে মেঘের আনাগোনা। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে এক যুবক তার প্রেয়সীর আগমনের অপেক্ষায়। কিছুক্ষণ পর পর হাত ঘড়িতে সময় দেখছে। প্রেয়সীর আগমন, এত কেন অপেক্ষা? অপেক্ষার অবসান যেন ঘটছেই না। অবশেষে সকল পরীক্ষার অবসান ঘটিয়ে প্লেন ল্যান্ড করলো। যুবকটি এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে। কিছু মুহূর্তের মাঝে চোখের সামনে ধরা দিল প্রেয়সীর মুখখানা। সাথে লাগেজ ছেড়ে দৌড়ে এসে উদয়কে জড়িয়ে ধরল। উদয় প্রথমে কিছুটা ভরকে গেল, নিজেকে সামলেও সে প্রেয়সীকে আলিঙ্গন করল। কতদিন পরে প্রেয়সীকে সামনাসামনি দেখলো। দুজনে দুজনাতে মত্ত। এমন সময় পাশ থেকে কেউ কাশি দিল। উদয় সাথী একে অপরকে ছেড়ে দাঁড়ালো। ঈশা তাদের সামনে দাঁড়িয়ে আছে। উদয় হেসে ঈশাকে জিজ্ঞেস করলো, কেমন আছে ঈশা? ঈশাও হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আমিও ভালো আছি। অতঃপর কুশল বিনিময় শেষে সাথী আর উদয় ঈশাকে বিদায় দিয়ে নিজেদের গন্তব্যে রওনা হলো। উদয় ড্রাইভ করছে আর সাথী এক মনে তার শখের পুরুষের দিকে তাকিয়ে আছে। মানুষটা এতটা সুন্দর না হলেও তো পারত। এতটা সুন্দর না হলে সাথী নামক রমণী তার প্রেমে তো এতটা মজত না। উদয় মাঝে মাঝে সাথীর দিকে তাকাচ্ছে। কি দেখছো এত মনোযোগ দিয়ে? আপনাকে। আমার দেখার মাঝে কিছু আছে বুঝে? আছে, আপনাকে দেখার মাঝে আমার এক আকাশ সম প্রশান্তি আছে। উদয় শব্দ করে হেসে ফেলল, সাথে সাথে হেসে উঠল। এভাবেই খুনসুটিতে মেতে উঠল তারা দুইজন। গধূলি বিকেলে নদীর ধারে মাতাল হাওয়া বইছে। কপত কপতিদের মেলা চারিপাশে। উদয় আর সাথী হাতের ভাঁজে হাত রেখে হাঁটছে। সাথীর পরনে নীল শাড়ি, হাত ভর্তি নীল চুড়ি, চোখে কাজল, মুখে হালকা প্রসাধনের ছাপ। সব মিলিয়ে উদয়ের কাছে সাথীকে নীল নীল নীলাঞ্জলা লাগছে। উদয়ের পরনে নীল পাঞ্জাবি, সাদা পাজামা, দুজনে ম্যাচিং করে পড়েছে। সাথী দাঁড়িয়ে পড়লো এক জায়গায়। জায়গাটা নিরিবিলি, চারপাশে খুব একটা মানুষ নেই। উদয় সাথীকে পেছন থেকে জড়িয়ে ধরলো। সাথীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পরিশেষে তুমি আমার, সবকিছু শেষে তুমি শুধু আমারই রবে, শুধুমাত্র আমার হয়ে থাকবে চিরকাল। আমি শুধু এবং শুধুমাত্র আপনার, ডিয়ার স্যার। অতঃপর পিছন ফিরে উদয়ের চোখে চোখ রেখে বলল, আপনিও শুধুই আমার। উদয়ের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। দুজনে এক দৃষ্টিতে চেয়ে আছে একে অপরের পানে। নয়নে নয়ন রেখে হলো কিছু অব্যক্ত কথার বিনিময়। উদয় সাথীকে ছেড়ে সাথীর হাতে হাত রেখে সামনে নদীতে এগিয়ে গেল। পেছনে রেখে গেল কিছু ভালোবাসার মুহূর্ত।